আমরা এটা দেখলাম, ঠিক আছে। ডি ইকুয়াল টু ফর ডাইইলেকট্রিকের জন্য এপসাইলন ই, এপসাইলন আর হচ্ছে 1 প্লাস চাই আর ইলেকট্রিক সাসেপ্টিবিলিটি। এই ইলেকট্রিক সাসেপ্টিবিলিটির উপর ডিপেন্ড করে উই ক্যান ক্লাসিফাই দ্য ডাইইলেকট্রিক ম্যাটেরিয়াল। Classification of dielectric material. On media, ঠিক আছে। ঠিক, media or material. একটা হচ্ছে লিনিয়ার মিডিয়া। মিডিয়াটাকে লিনিয়ার বলবো ঠিক আছে যখন এর ইলেকট্রিক পোলারাইজেশন ভেক্টর ইজ প্রপোর্শনাল টু ই হবে, সে লিনিয়ার মিডিয়া। কখন হবে আমরা দেখলাম P is equal to epsilon E chi E, এটা তো কনস্ট্যান্ট এর জন্য। তার মানে যখন এইটা কনস্ট্যান্ট থাকবে, ইলেকট্রিক সাসেপ্টিবিলিটি যদি কনস্ট্যান্ট থাকে কোনো মিডিয়া, তাহলে সেটা ইজ প্রপোর্শনাল টু ই হবে। আরেকটা হচ্ছে হোমোজেনিয়াস। হোমোজেনিয়াস মিডিয়া হচ্ছে যে মিডিয়া ইটা ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ পজিশন। ইন্ডিপেন্ডেন্ট অফ পজিশন হবে কখন? যখন ওই মিডিয়ার সব জায়গায় তার এপসাইলনটা কনস্ট্যান্ট। যদি এপসাইলনটা এক এক পজিশনে এক এক রকম হয়, তার ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটিও ডিফারেন্ট হবে, ঠিক আছে। তার মানে ওই মিডিয়া অর ম্যাটেরিয়ালের সব জায়গায় যদি এপসাইলন কনস্ট্যান্ট থাকে, তখন সেটাকে আমরা বলবো হোমোজেনিয়াস মিডিয়া। আর আইসোট্রপিক মিডিয়া হচ্ছে যখন তার রেসপন্সটা ইজ কনস্ট্যান্ট এট এনি পজিশন টাইম। এটা কখন হবে? যখন ওই এপসাইলন কনস্ট্যান্ট। তাহলে একটা মিডিয়া যদি লিনিয়ার হয়, that should be homogeneous and that should be isotropic, ঠিক আছে। তো এই একটা মিডিয়া যদি হোমোজেনিয়াস, লিনিয়ার, আইসোট্রপিক মিডিয়া, সেটাকে আমরা বলবো সিম্পল মিডিয়া, যেখানে রিলেটিভ পারমিটিভিটি আর পারমিটিভিটি অফ দ্য মিডিয়াম ইজ এ কনস্ট্যান্ট, একটা সিম্পল মিডিয়া। আর যদি এগুলি কনস্ট্যান্ট না থাকে, যেটা হোমোজেনিয়াস সেটাই লিনিয়ার, যেটা আইসোট্রপিক সেটাই হোমোজেনিয়াস সেটাই লিনিয়ার, সেজন্য একসাথে এখানে বলছে লিনিয়ার, হোমোজেনিয়াস এন্ড আইসোট্রপিক মিডিয়া। আরেকটা হচ্ছে অ্যানাইসোট্রপিক ম্যাটেরিয়াল অন মিডিয়া। অ্যানাইসোট্রপিক ম্যাটেরিয়াল অন মিডিয়া যেটা হচ্ছে যে ডাইইলেকট্রিক কনস্ট্যান্টটা ইজ ডিফারেন্ট ফর ডিফারেন্ট ডিরেকশন অফ দ্য ইলেকট্রিক ফিল্ড। তার মানে সব জায়গায় ইলেকট্রিক রেসপন্স, দ্য ফিল্ড রেসপন্সটা সেম না। সেই মিডিয়াটা হচ্ছে অ্যানাইসোট্রপিক মিডিয়া অর অ্যানাইসোট্রপিক ম্যাটেরিয়াল, যেমন যে ক্রিস্টাল ম্যাটেরিয়াল, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের উইকেন। তার মানে আমরা ডিপেন্ডিং অন দা we can classify the material linear, homogeneous, isotropic and anisotropic media. Linear, homogeneous, isotropic media কে একসাথে বলা হয় সিম্পল মিডিয়া। ক্লিয়ার? এরকম যদি দুইটা মিডিয়া যদি হয়, দুইটা ডাইইলেকট্রিক মিডিয়া, ঠিক আছে, মিডিয়া 1 তার পারমিটিভিটিটা হচ্ছে এপসাইলন 1 আর রিলেটিভ পারমিটিভিটি হচ্ছে এপসাইলন R1। মিডিয়াম 2 এর পারমিটিভিটি হচ্ছে এপসাইলন 2 আর রিলেটিভ পারমিটিভিটি হচ্ছে এপসাইলন R2 যদি হয়, তাহলে সেই আগের মতনই এখানে একটা মিডিয়ার যদি ইলেকট্রিক ফিল্ড জানা থাকে, একটা মিডিয়ার ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি আমরা বের করতে পারবো, ঠিক আছে। তো এইখানে এই আগের মতন
আমরা এই যে ক্লোজ লাইন ইন্টিগ্রাল অফ ইডিএল ইকুয়াল টু 0 যদি বসাই, এই মিডিয়াম 2 এর ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি E2 হচ্ছে E2T প্লাস E2N, আর এই মিডিয়াম 1 এর ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি হচ্ছে E1T প্লাস E1N। ঠিক আছে, এই ক্লোজ কন্ট্রোল এ বি সি ডি এ, ক্লোজ লাইন ইন্টিগ্রাল অফ ইডিএল ইজ ইকুয়াল টু 0, মানে এ বি সি ডি এ ইকুয়াল টু 0। এখন ডেল এইচ যদি টেন্ডস টু 0 হয়, তার মানে এটা একটা বাউন্ডারিতে, তখন আমরা এখানে লিখতে পারি ওই আগের মতন E1T del W minus E2T del W is equal to 0। তার মানে দাঁড়াচ্ছে E1T is equal to E2T। দুইটাই এখানে ডাইইলেকট্রিক মিডিয়া, E2T তো 0 না, ঠিক আছে, সেজন্য কি দাঁড়াইলো, দুইটা ডাইইলেকট্রিক মিডিয়া যদি হয়, having a dielectric constant of epsilon R1 and epsilon R2, that the tangential component of the electric field intensity will be equal, or E1T is equal to E2T. It's clear? Hello? Hello? Similarly, তোমার এই এর জন্য ইলেকট্রিক নরমাল কম্পোনেন্টের জন্য নরমাল কম্পোনেন্ট, অথবা আমরা এই যে এটাকে আবার এইভাবেও লিখতে পারি, ইলেকট্রিক ফ্লাক্স ডেনসিটি হিসেবে যদি লিখি D1T বাই এপসাইলন 1 D2T বাই এপসাইলন 2, এইভাবেও লিখতে পারি। ঠিক আছে, এটা একটা বাউন্ডারি কন্ডিশন। আর নরমাল কম্পোনেন্টের বেলা ওই আগের মতনই, আমরা এখানে একটা গাউসিয়ান সারফেস নিয়েছি, ঠিক আছে, মিডিয়া 1 ইলেকট্রিক ফ্লাক্স ডেনসিটি এটা, নরমাল কম্পোনেন্ট হচ্ছে এটা, মিডিয়া 2 এর জন্য ইলেকট্রিক ফ্লাক্স ডেনসিটি আছে, নরমাল কম্পোনেন্ট হচ্ছে এটা, দুটো অপোজিট ডিরেকশন দিস 1 in del s আগের মতো du2 n del s is equal to তোমার q del s দিয়ে ভাগ করলে সেটা হয়ে যাবে তোমার rho s। এইটা আমরা পাবো। এই ক্ষেত্রে যেহেতু মিডিয়া 1 আর মিডিয়া 2 দুইটাই ডাইইলেকট্রিক ম্যাটেরিয়াল, এটা একটা যদি কন্ডাক্টর হতো তাহলে তোমার ফ্লাক্স ডেনসিটি 0 হতো, তখন আমরা আগে, যেহেতু দুইটা মিডিয়াটা ডিফারেন্ট ডাইইলেকট্রিক, সো ফর ডিফারেন্ট ডাইইলেকট্রিক এর জন্য আমাদের ইলেকট্রিক ফ্লাক্স ডেনসিটি ই হবে D1n minus D2n is equal to rho s। ঠিক আছে, এখন দুইটা যদি পারফেক্ট ডাইইলেকট্রিক হয়, পারফেক্ট ডাইইলেকট্রিক মিন্স হচ্ছে ইট হ্যাজ নো কন্ডাক্টিভিটি, কন্ডাক্টিভিটিটা হচ্ছে 0, যদি কন্ডাক্টিভিটি 0 তাহলে পারফেক্ট পারফেক্ট ইনসুলেটর। তাই যদি হয়, তখন তো ইনসুলেটরের বেলায় তো সারফেসে কোনো চার্জ থাকবে না, রো এসটা 0 হবে। রো এস যদি 0 হয়, তাহলে ফর পারফেক্ট ডাইইলেকট্রিক এর জন্য D1n is equal to D2n, অথবা এটাকে লিখতে পারো এপসাইলন 1 E1n is equal to এপসাইলন 2 E2n, অথবা এটাকে লিখতে পারো এপসাইলন R1 E1n is equal to এপসাইলন R2 E2n, কারণ দুই পাশেই তো এপসাইলন নট আছে। E1 এপসাইলন 1 হচ্ছে তোমার এপসাইলন নট এপসাইলন R1, এপসাইলন 2 হচ্ছে এপসাইলন নট এপসাইলন R2, সেজন্য আমরা বোথ সাইডে এপসাইলন নটটাকে অমিট করতে পারি, বললে এটা পাওয়া যায়। সো ফর টু ডাইইলেকট্রিক মিডিয়ামের জন্য আমাদের বাউন্ডারি কন্ডিশন হচ্ছে এটা, যদি পারফেক্ট ডাইইলেকট্রিক হয়। আর যদি পারফেক্ট ডাইইলেকট্রিক না হয়, তো হ্যাজ সাম লসি ডাইইলেকট্রিক হয়, তখন কন্ডিশনটা হচ্ছে এটা, D1n minus D2n হচ্ছে রো s। ক্লিয়ার?
হ্যালো, এখানে একটা রিলেশন আছে, রিলেশনটা তোমরা বের করতে পারবা, হ্যাঁ, ফ্রম দ্য বাউন্ডারি, ইউজিং দ্য বাউন্ডারি এই কন্ডিশন। ঠিক আছে, এখানে এই E1 মিন মিডিয়া 1, এটা হচ্ছে মিডিয়া 2, XY প্লেন at Z is equal to 0 তে তারা সেপারেট। In media 1, E1 makes an angle alpha 1 with normal to the interface. এটা ইন্টারফেসটা এইটা, তাহলে তার নরমাল কি এদিকে হবে, এটার সাথে এটা করছে। And E2 makes an angle alpha 2 with normal to the interface. এটা যদি হয় তাহলে we can obtain this relation. Epsilon 2 tan alpha 1 is equal to epsilon 1 tan alpha 2. এই রিলেশন আমরা পাইতে পারি। তো সো একটা অ্যাঙ্গেল যদি জানা থাকে আরেকটা অ্যাঙ্গেল আমরা বের করতে পারি। ভেরি সিম্পল। এখানে এটার কি ছিল, দুইটা কম্পোনেন্ট, ট্যানজেনশিয়াল কম্পোনেন্ট আর নরমাল কম্পোনেন্ট। ঠিক আছে, তাহলে আমরা এখানে এই যে ট্যানজেনশিয়াল কম্পোনেন্ট যেটা, ঠিক আছে, E1t, এটা আলফা 1, তাহলে এটা 90 ডিগ্রি মাইনাস আলফা 1, তাহলে এটা কি হবে, cos 90 ডিগ্রি মাইনাস আলফা 1 হবে তোমার গিয়ে E1t বাই E1। ঠিক আছে, তাহলে আমাদের E1t হবে E1 sin alpha 1। সিমিলারলি E1n হবে E1 cos alpha 1। ঠিক আছে, এটার জন্য বের করো। ঠিক আছে, এটা আলফা 2। ঠিক আছে, আলফা 2 যদি হয়, এটা হচ্ছে তোমার লম্ব, তাহলে E2t ও হচ্ছে E2 sin alpha 2, আর E2n হচ্ছে E2 cos alpha 2। আমি করে দিচ্ছি। তো আমরা দুইটাই যদি ডাইইলেকট্রিক মিডিয়া হয়, পারফেক্ট ডাইইলেকট্রিক যদি হয়, আমরা এটা পড়ে আসছি যে ট্যানজেনশিয়াল কম্পোনেন্ট হচ্ছে ইকুয়াল, আর নরমাল কম্পোনেন্ট যে ইলেকট্রিক ফ্লাক্স ডেনসিটি যে E1n epsilon n is equal to E2 to E2n। এই দুইটা রেশিও যদি নাও, E1t by epsilon 1 E1n is equal to E2t by epsilon 2 E2n। তাহলে E1t হচ্ছে E1 sin alpha 1 আর epsilon 1 E1 cos alpha 1। সিমিলারলি উপরে হচ্ছে E2 sin alpha 2, এখানে epsilon 2 E2 cos alpha 2। ঠিক আছে, E1 E1 কেটে যাবে, E2 কেটে যাবে, এখানে আসবে tan alpha 1 by epsilon 1, আর এখানে tan alpha 2 by epsilon 2। তাহলে ক্রস মাল্টিপ্লিকেশন করলে epsilon 2 tan alpha 1 is equal to epsilon 1 tan alpha 2। So this relation you can do. The electric field intensity makes an angle alpha with normal to the interface। ঠিক আছে, বুঝতে পারছো?
এখানে একটা প্রবলেম বলা আছে, অ্যাজিউম টু হোমোজেনিয়াস আইসোট্রপিক ডাইলেকট্রিক মিডিয়া উইথ ডাইলেকট্রিক কনস্ট্যান্ট এপসাইলন আর 1 হচ্ছে 3। সেই মিডিয়া 1 যদি এটা বলি আমরা, এর এপসাইলন আর 1 হচ্ছে 3, and মিডিয়া 2 এর এপসাইলন আর 2 হচ্ছে 2 are separated by the xy plane, the xy plane at a common point এখানে E1 ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি হচ্ছে এটা। আমাদের বলছে find E2, D2, alpha 1 and alpha 2. Alpha 1 টা হচ্ছে E1 makes an angle alpha 1 with normal to the interface, E2 হচ্ছে alpha 2 হচ্ছে E2 makes an angle alpha 2 with normal to the interface। ঠিক আছে, এটা বের যদি দুইটাই ডাইলেকট্রিক তাহলে আমরা এটা বের করতে পারি xy প্লেন। তার এখানে xy প্লেন at z is equal to 0 তে সেপারেট হয়েছে। ঠিক আছে, তাহলে তোমার এটার কি হবে, নরমাল কম্পোনেন্ট কোনটা? xy প্লেন যদি থাকে, xy প্লেনের নরমাল হচ্ছে z, তাহলে z কম্পোনেন্টটা হচ্ছে নরমাল কম্পোনেন্ট আর এইটা হচ্ছে ট্যানজেনশিয়াল কম্পোনেন্ট। তাহলে আমরা তো জানি যে tangential component of the electric field intensity are equal and normal component of the electric field intensity হচ্ছে epsilon 1 E1 and epsilon 2 E2। তাহলে এই ক্ষেত্রে E1 টা হচ্ছে E1T প্লাস E1N। তাহলে E1T হচ্ছে N হচ্ছে এইটা, E1T হবে ax minus 5ay আর E1N হচ্ছে minus 4az। তাহলে E1T is equal to E2T, so E2T হবে ax minus 5ay আর E1 epsilon 1 E1, তাহলে epsilon E1 E2N হবে epsilon 1 by epsilon 2 E1N। তো E1N হচ্ছে minus 4az epsilon not epsilon R1 epsilon not epsilon R2 আর E1N হচ্ছে 5az। তাহলে এখানে epsilon R1 হচ্ছে 3, epsilon R2 হচ্ছে 2, তাহলে E2 হবে minus 7.5az। ঠিক আছে, 1.5 দ্বারা মাল্টিপ্লাই করলে এটা, সরি এটা তো 4az, এটা 6 হবে, E2N হবে minus 6az। ঠিক আছে, তাহলে আমাদের E2 হচ্ছে E2T প্লাস E2N, E2T হচ্ছে ax minus 5ay minus 6az E2। ঠিক আছে, and D2 হবে epsilon 2 E2, epsilon 2 হচ্ছে epsilon R2 epsilon। তাহলে E2 D2 পেয়ে গেলা। এখন আলফা 1 দেখো, আলফা 1 কি ছিল, আলফা 1 হচ্ছে মেক্স এন অ্যাঙ্গেল। তা আমাদের এইখানে যে U1N ছিল কি, U1 cos alpha 1। ঠিক আছে, তাহলে cos alpha 1 হচ্ছে E1N বাই E1, এগুলি ম্যাগনিটিউড। তাহলে E1 টা হচ্ছে 4 আর E1N 4 আর E1 হচ্ছে তোমার এটা, তো এটার ম্যাগনিটিউড কত হবে 1 প্লাস
minus 5 whole square plus 4 whole square, তাহলে এটা হচ্ছে 25 60 16 আর স্কয়ার রুট অফ 42, তো এটা স্কয়ার রুট অফ, তাহলে এখান থেকে আলফা 1 পেয়ে যাবো। আলফা 1 পেয়ে গেলা। সো ইউজিং দিস রিলেশন, এই রিলেশন ইউজ করে ইউ ক্যান ফাইন্ড আলফা 2। বুঝতে পারছো? হ্যালো, জি স্যার। এখানে করা আছে প্রবলেমটা। নেক্সট হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক এনার্জি, স্ট্যাটিক এনার্জি, ইলেকট্রিক এনার্জি। ঠিক আছে, ধরো এখানে একটা চার্জ আছে Q1, you bring a charge Q2 from infinity to this point in the vicinity of Q1 and at a distance of R12. তাহলে এই যে চার্জটাকে তুমি ইনফিনিটি থেকে এখানে নিয়ে আসলে, এই Q1 এর জন্য তো এখানে ইলেকট্রিক ফিল্ড আছে, তো এই ফিল্ডের এগেইনস্টে তোমাকে কি করতে হচ্ছে, কাজ করতে হচ্ছে। So you need to do the work done to bring this Q2 charge from infinity to this point. তাহলে work done per unit charge হচ্ছে the potential। তাহলে work done টা হবে কি, charge times of potential। তাহলে এই যে এখানে যে potential V2, এই V2 টা হচ্ছে এখানকার potential due to this charge, আর এখানে চার্জ যে চার্জ আছে সেটা Q2। এই যে potential energy, this energy as an store energy, the work done which acts as a potential energy as a store energy। তাহলে এখানে আমরা বলতে পারি আমাদের স্টোর এনার্জি হচ্ছে Q2 V2, আর Q2 V2 টা এখানে কত, Q1 by 4 pi epsilon naught R12। ঠিক আছে, সিমিলারলি উল্টাটা যদি করি, আমি এখানে একটা চার্জ আছে, we bring this Q1 from infinity in the vicinity of this, তাহলে এখানে কি হবে ওই একই ভাবে work done which acts as a potential store energy, সেটা হবে Q1 V1। এই V1 টা কি, এই চার্জের জন্য এখানকার পটেনশিয়াল, and which is equal to Q2 by 4 pi epsilon naught 1 by R21। তাহলে এখন দুইটা কিন্তু সেম, R12 আর R21 সেম, তার মানে এখানে W1 and W2 সেম। সো work done which acts as an potential stored energy, আমরা এটা এইভাবে লিখতে পারি না, half of Q1 V1 plus Q2 V2, যেহেতু Q1 and V1 সেম, ঠিক আছে, তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি হাফ অফ কিউ অফ V1 বা হাফ অফ Q2 V2। এখন যদি আরেকটা চার্জ যদি আমরা নিয়ে আসি এখানে, if you bring another charge in front of this, তাহলে কি হবে, we need to do the additional work done। ঠিক আছে, তুমি যদি আরেকটা চার্জ নিয়ে আসো এখানে, এখানে একটা চার্জ ছিল বলছিলাম Q1, এখানে চার্জ Q2, you another চার্জ Q3। ঠিক আছে, এখানে এটা ডিসটেন্স ছিল R1। তাহলে এইখানে এই চার্জটাকে
তোমার যদি আনতে হয়, ইউ নিড টু ডু ওয়ার্ক দ্যাট এগেইনস্ট দ্য ইলেকট্রিক ফিল্ড প্রডিউসড বাই Q1 and Q2 at this point। ঠিক আছে, তাহলে এখান থেকে এর দূরত্ব যদি R13 হয়, এখান থেকে যদি এর দূরত্ব R23 হয়, তাহলে you need to the additional work done। additional work done del W টা কি হবে? এখানকার পটেনশিয়াল যদি V3 বলি, আর এখানকার চার্জ Q3। V3 টা কি? V3 টা হচ্ছে এখানকার পটেনশিয়াল ডিউ টু দিস টু চার্জ Q1 and Q2। তাহলে আমরা V3 টা লিখতে পারি Q1 by 4 pi epsilon naught 1 by R13 plus Q2 by 4 pi epsilon naught 1 by R12। ঠিক আছে, আর হচ্ছে Q3। এই যে এটা 2 3 1 2 না তো, সরি 2 3। ঠিক আছে, 2 থেকে 3 এই। তাহলে আমাদের additional work done, তাহলে total work done which acts as a potential store energy W3 হচ্ছে W2 plus del W। ঠিক আছে, তো এটাকে আমরা, তাহলে এটা কি, এটা কি লেখা যায়? এটা হচ্ছে তোমার এই W2 টা হচ্ছে Q1 Q2 by 4 pi epsilon naught 1 by R12 plus del W টা হচ্ছে যে এটা। তাহলে মানে এখানে হচ্ছে Q1 Q3 by 4 pi epsilon naught 1 by R13 plus Q2 Q3 by 4 pi epsilon naught 1 by R23। যেটা লেখা আছে বুঝতে পারছো? হ্যালো, এই ইকুয়েশনটাকে আমরা একটু রিঅ্যারেঞ্জিং করে লিখতে পারি। রিঅ্যারেঞ্জিং করে যদি আমরা লিখি, এখানে যদি একটা হাফ নিয়ে আসি, দেখো তাহলে Q1 by Q2 by 4 pi epsilon R12। এখানে দেখো Q1 Q2 by 4 pi epsilon R12। আবার এখানে Q1 by Q2 4 pi epsilon R2। তার মানে এখানে 2 হলো না, 2 Q1 by Q2 2 Q1 Q2 by 4 pi epsilon R12। এই তো ওই 2 আর এই 2 কেটে গেল। সিমিলারলি Q13 R13 এটাকেও আমরা দুইভাবে লিখতে পারি, যে Q1 Q3 R13 আর Q3 Q1 by 4 pi epsilon R13। এই দুইটা সেম, তাহলে 2 আর আবার এই 2 কেটে যাবে। আবার Q2 Q3 এখানেও আমরা তোমার এই দুইভাবে লিখতে পারি, Q2 Q3 R23 আর এখানে 3 by R23। ঠিক আছে, তাহলে এই ইকুয়েশনটাকে একটু রিঅ্যারেঞ্জিং করে আমরা এখানে, এখন দেখো এইটাকে আমরা কি লিখতে পারি? যদি তিনটা চার্জ এরকম থাকে, তাহলে এইটা হচ্ছে potential V1 at Q1 due to these two charges Q2 and Q3। ঠিক আছে, তাহলে Q2 এর জন্য এখানে পটেনশিয়াল হচ্ছে Q2 by 4 pi epsilon R12। Q23 এর জন্য এখানকার পটেনশিয়াল হচ্ছে Q3 by 4 pi epsilon R13। ঠিক আছে, সো দিস ইজ V1, এটা হচ্ছে the potential at Q1 due to Q2 and Q3। Similarly এটাকে আমরা V2 লিখতে পারি। V2 টা হচ্ছে তোমার the potential at Q2 due to these two charges Q1 and Q3। আর এটাকে আমরা লিখতে পারি potential at Q3 due to these two charges Q1 and Q2। So total work done which acts as a potential store energy half of Q1 V1 plus Q2 V2 plus Q3 V3। এটা তিনটা চার্জের জন্য। এরকম যদি n নাম্বার অফ চার্জ হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা এটা লিখতে পারি half of Q1 V1 plus half of Q2 V2 plus Q1 Vn। এটা Q1 সাবস্ক্রিপ্ট, ঠিক আছে, V1, এটাও Q2 V2, এটাও
সো এটাকে যদি আমরা সামেশন ফর্মে লিখি, আমরা একটু সামেশন ফর্মে লিখি, তাহলে লেখা যায় তোমার হাফ অফ সামেশন অফ কিউ কে ভি কে, কে হচ্ছে 1 to n and ভি কে কে লেখা যায় সামেশন অফ কিউ কে কিউ জে বাই আর কে জে 1/4 বাই এপসাইলন। এখানে k equal to 1 to n, j equal to 1 to, and k not equal to j। ঠিক আছে? হ্যালো, বুঝতে পারছো? হ্যালো, এখানে টেস্ট করতে পারো। দেখো এখানে আমার যখন 3টা চার্জ ছিল, ঠিক আছে, Q3, Q1 and Q2, এটা ডিস্টেন্স ছিল R12, R13, R23, R13, এবং V1 ছিল তোমার 1/4 পাই এপসাইলন নট Q2 বাই 4 পাই এপসাইলন Q2 বাই R12 প্লাস Q3 বাই R13। দেখো এখানে কে হচ্ছে 1, ঠিক আছে, কে 1 to n, আমাদের n যেহেতু নাম্বার অফ চার্জ 3, তার মানে এইখানে n হচ্ছে 3, তাহলে 1 v1 যদি বের করো, তাহলে এখানে কে নট ইকুয়াল টু জে, তার মানে জে হবে 2, তাহলে Q2 বাই 4, সরি R12, ঠিক আছে, এইটা আসবে। তারপরে জে ইজ ইকুয়াল টু 3, তাহলে এখানে 3 R13, ঠিক আছে। হ্যালো, এটা এখানে বলা আছে, ঠিক আছে। এখানে একটা প্রবলেম আমরা একটা করি, সহজ প্রবলেম আগে নিই। দেখো এখানে বলছে পয়েন্ট চার্জের Q1 হচ্ছে 1 ন্যানোকুলম, Q2 হচ্ছে 2 ন্যানোকুলম, Q3 হচ্ছে Q2 হচ্ছে -2 ন্যানোকুলম, Q3 হচ্ছে 3 ন্যানোকুলম, Q4 হচ্ছে -4 ন্যানোকুলম। আর পজিশন 1 এট এ টাইম, একটা একটা চার্জ এখানে প্রথমে Q1 নিয়ে আসলো, তারপরে Q2 নিয়ে আসলো, তারপরে Q3 আনলো, তারপরে Q4 আনলো, ঠিক আছে, এইভাবে। আর পজিশন 1 এট এ টাইম and in that order, এক প্রথম থেকে যেটা নিয়ে আসলো Q1 সেটা অরিজিনে, দ্বিতীয়টাকে বসালো 1001 x axis এর উপরে, তৃতীয়টা যেটা নিয়ে আসলো সেটা নেগেটিভ z axis এর উপরে 00-1, and চতুর্থ যেটা সেটা হচ্ছে পজিটিভ x axis এর উপরে, পজিটিভ সাইডে 001। আমাদের বলছে ক্যালকুলেট দ্য এনার্জি ইন দ্য সিস্টেম আফটার ইচ চার্জ ইজ পজিশন। প্রথমে Q1 নিয়ে আসলো, তাহলে হোয়াট উইল বি দ্য ইলেকট্রিক স্টোর এনার্জি, কি হবে? এখানে বলা আছে 0 হবে। কেন 0 হবে? তো দুইটা চার্জ যদি না থাকে সেখানে তো কোনো এনার্জি স্টোর হবে না, হবে?
সেখানে কোনো এনার্জি স্টোর হবে না। সো যখন ফার্স্ট চার্জ নিয়ে আসছে তখন এনার্জি স্টোরেজ 0। যখন সেকেন্ড চার্জ নিয়ে আসছে তখন ইলেকট্রিক স্টোর এনার্জি এই দুই চার্জের ভিতরে কি ছিল, হাফ Q1 V1। হাফ হবে না, এখানে ছিল Q1 V1, এটা ছিল না, আর Q2 V2। তাহলে Q1 তো এটা V1টা হচ্ছে Q2 এর জন্য এখানকার পটেনশিয়াল। তাহলে ওইটা কত, ওইটা হচ্ছে Q2 বাই 4 পাই এপসাইলন নট 1 বাই R21। ঠিক আছে, তাহলে R21 কত, এখানে 0 0, এটা হলো 1 0, R21 হচ্ছে 1, Q2 হচ্ছে তোমার এটা -2 ন্যানো কুলম্ব। ঠিক আছে, আর তাহলে আমাদের এখানে দেখো Q1 এর ভ্যালু হচ্ছে 1 ন্যানো কুলম্ব, এই যে 1 ন্যানো কুলম্ব। ঠিক আছে, আর V2 যেটা ছিল, V2টা হচ্ছে Q2 বাই এত, Q2 হচ্ছে 1 -2 ন্যানো কুলম্ব, এই যে -2 ন্যানো কুলম্ব ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট। 4 পাই এপসাইলন নট হচ্ছে 9 × 10⁹ আর 1 বাই R12, একটু ডিস্টেন্স কত, এটা 0 0 0, আর এটা হলো 1 0 0, এটা হচ্ছে 1, সো 1 বাই 1 1। ঠিক আছে, এইটা হচ্ছে সেটা, আর এটা হচ্ছে তোমার Q1, সেটা আসছে -18 ন্যানো জুলস। ক্লিয়ার? এখন আরেকটা চার্জ নিয়ে আসলো Q3, তাহলে তোমার আবার এডিশনাল ওয়ার্ক ডান হবে। সেই এডিশনাল ওয়ার্ক ডান তোমার কত হবে, W ডেল W23 যদি আমরা বলি, এডিশনাল ওয়ার্ক ডান কি হবে, এই দুইটা চার্জের জন্য এখানকার পটেনশিয়াল টাইমস Q3, তাই না? তাহলে আমাদের এখানে Q3 আর এটা হচ্ছে এডিশনাল ওয়ার্ক ডান হচ্ছে Q1 বাই R12, এখানে 4 পাই এপসাইলন নটটা বাইর করে নিয়ে যাই আগে, প্লাস Q2 বাই R23। ঠিক আছে, R13, সরি। তাহলে এখানে Q3 এর ভ্যালু হচ্ছে 3 ন্যানো কুলম্ব, 3 × 10⁻⁹ কত, -9, 1 বাই 4 পাই এপসাইলন নট হচ্ছে 9 × 10⁹9। Q3 হচ্ছে তোমার 1 ন্যানো কুলম্ব, 1 × 10⁻⁻9 বাই R13 এর ভ্যালু হচ্ছে 1। ঠিক আছে, এটা 0 0, আর এটা হচ্ছে 0 0 -1, তাহলে এই ডিসটেন্সটা হচ্ছে 1। তারপরে Q2 এর ভ্যালু হচ্ছে -3 × 10⁻⁻9 ডিভাইডেড বাই R23 যে ডিসটেন্স, এই ডিসটেন্স কত হবে, এটা R23 হবে স্কয়ার রুট অফ 1 প্লাস -1 হোল স্কয়ার, তাহলে এটা হচ্ছে স্কয়ার রুট অফ 2। এই, সো দ্যাট ইজ ইওর ডেল W23। এটা বের করে এই 18 ন্যানো জুলের সাথে অ্যাড করে দাও, তাহলে তুমি পাবে হচ্ছে তো। ঠিক আছে, √2 হচ্ছে 1.414। ঠিক আছে, তারপরে তোমার ফোর্থ চার্জ যখন নিয়ে আসবো এখানে, তখন কি হবে, ওয়ার্ক ডান W4 হবে, এই ওয়ার্ক ডান হুইচ হ্যাজ দ্য পটেনশিয়াল স্ট্রাকচার এডিশনাল ওয়ার্ক ডেল W34। ডেল W34টা কি হবে, ডেল W34 টা হচ্ছে
Q4 by 4 pi epsilon naught আর এখানকার পটেনশিয়াল দিস টু দিস থ্রি চার্জেস, ঠিক আছে? হ্যাঁ, যেটা হবে সেটা বের করো তো দেখি এখানকার পটেনশিয়াল কত। হ্যালো, হ্যালো, Yes, sir. এখানকার পটেনশিয়াল এই যে এই ডেল W4 এটা বের করো। W3 তো এইটা, ডেল W4 টা কত হবে বের করো। ডেল W4 হচ্ছে Q4 আর হচ্ছে V4, তাহলে V4 টা হচ্ছে এখানকার পটেনশিয়াল ডিউ টু দিস থ্রি চার্জেস V4, এই যে, ঠিক আছে? Q4 তো বলাই আছে -4 ন্যানো কুলম্ব। হ্যালো, হ্যালো, বের করতে পারছো? হ্যালো, হ্যালো, Yes, sir. বের করতে পারছো তোমরা? আর 19 ব্যাচের রোল 1 আছো নাকি? Yes, sir. আমি যে V4 বের করতে বলছি আর ডেল W4 এটা বের করতে পারছো? Sir, তারপরে আহাত, তুমি আছো? আহাত, এই অপসারা, তুমি তুমি আছো? Yes, sir. এই প্রবলেমটা দিছি বের করার জন্য, এটা বের করতে পারছো? বুঝতে পারছো? রোল 17, Yes, sir. বুঝতে পারছো কিভাবে বের করতে হবে? বের করছো? খাদিমুল সানিম, তুমি বের করছো? Yes, sir. Sir, try করতেছি স্যার। রুল 49, রুল 49, স্যার করতেছি স্যার। মুজাহিদ হুসাইন, আছো তুমি? Yes, sir. বের করতেছো নাকি? করতেছো? Sir, করে পারি নাই স্যার। বাইরে নাকি? না স্যার, বাসায়। $49
Rule 49. Rule 4. Yes, sir. So, স্যার ট্রাই করছি স্যার। স্যার V4 এর ভ্যালুটা কিভাবে পাবো স্যার? বের করে Q4 দিয়ে মাল্টিপ্লাই করলেই তো হবে। V4 টা কিভাবে পাবা? V4 কি? V4 টা হচ্ছে এখানকার পটেনশিয়াল ডিউ টু দিস 3 চার্জেস, Q1 এর জন্য, Q2 এর জন্য এন্ড Q3 এর জন্য। ঠিক আছে, এটাই হবে V4। এবং এই V4 এর এক্সপ্রেশন যেটা হবে আমি লিখে দিচ্ছি, 1/4 পাই এপসাইলন নট Q1 বাই R14 Q2 বাই R24 and Q3 by R34. 1/4 পাই এপসাইলন নট তো আমরা জানি, এর ভ্যালু হচ্ছে 9 × 10⁻⁹। R14 হচ্ছে যে এটা হচ্ছে Q1, এটা Q4, Q4 এর কোঅর্ডিনেট হচ্ছে 001 আর Q1 এর এখানে যেটা আছে 002, তাহলে এই ডিসটেন্স কত? 1। R14 হচ্ছে 1। তারপরে R24, ঠিক আছে। তাহলে এখানে যে এই ডিসটেন্স ভেক্টর এটা কত? এটা হচ্ছে তোমার R24 আর কি, তাহলে হচ্ছে -ax, ঠিক আছে। আর এখানে 00 আর এটা হচ্ছে az, তার মানে স্কয়ার রুট অফ 1 স্কয়ার প্লাস 1 স্কয়ার, স্কয়ার রুট অফ 2। আর 24 হচ্ছে তোমার স্কয়ার রুট অফ 4, আমি ভেঙে দেখাই দিলাম, স্কয়ার রুট অফ 2। এবং এইটা R34, এটা হচ্ছে 0 0, এটা 0, এটা হচ্ছে তোমার কত? -1 আর -1, -2, তার মানে R34 হচ্ছে -2az, তার মানে আর এটা ভেক্টরটা R34 হচ্ছে 2, R34 হচ্ছে 2, এটা হচ্ছে স্কয়ার রুট 2, এটা হচ্ছে 2, এটা 1। Q1 এর ভ্যালু দেওয়া আছে 1 ন্যানোকুলম, Q2 হচ্ছে -2 ন্যানোকুলম, Q3 হচ্ছে 3 ন্যানোকুলম, সব বসায় দাও, V4 দাও। তাহলে V4 পেলে Q4 হচ্ছে -4 ন্যানোকুলম, এটা দিয়ে মাল্টিপ্লাই করলে ডেল W4 পেয়ে যাবে। এটা W4ই আগে যেটা বের করলাম এই তিনটার জন্য যে স্টোর এনার্জি, সেটার সাথে অ্যাড করলে এটা পাবে। ঠিক আছে, Yes, sir. এটা Yes, 1/1 কিন্তু বলছে। আফটার ইচ চার্জ ইজ পজিশন, প্রথমে ফার্স্ট চার্জ আসলো 0, তারপরে সেকেন্ড চার্জ আসলো W3 এটা, তারপরে থার্ড চার্জ আসলো W2 এর সাথে এডিশনাল ওয়ার্ক ডান যেটা হয়েছে সেটাই, যেটু তারপরে ফোর্থ চার্জ আসলো, তাহলে W3 প্লাস এডিশনাল ওয়ার্ক ডান W4, and del W4 হচ্ছে Q4। ঠিক আছে, একটা প্রবলেম বলছে, find the energy required to assemble a uniform pair of charge of radius b and the volume charge density of the sphere হচ্ছে rho b। ঠিক আছে, আর স্পেয়ারের রেডিয়াস b। আমরা এখানে what will be the energy required to assemble this pair of charge, এটা বের। তো এটা বের করার জন্য আমরা এইখানে একটা স্পেরিক্যাল লেয়ার নেওয়া হচ্ছে যার থিকনেস হচ্ছে dr। ঠিক আছে, তাহলে এই জায়গাটুকুর চার্জ কত?
দেখো চার্জ ডেনসিটি হচ্ছে রো ভি এট এনি রেডিয়াস আর স্কয়ার অফ এনি রেডিয়াস আর যদি হয় তাহলে তার ভলিউম হচ্ছে কত 4π/3 আর কি, ঠিক আছে। তাকে চার্জ ডেনসিটি দিয়ে মাল্টিপ্লাই করলে আমরা এখানে টোটাল চার্জ পাবো Q1 এই অফ রেডিয়াস আর। তাহলে এই যে স্পেয়ার অফ থিকনেস dr যদি হয়, এটাকে তুমি যদি আর এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করো তাহলে dqr হবে 4πr², ঠিক আছে, dr dv ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু r, তাহলে dq/dr আসতো না এখানে, dr টা এখানে। সো দ্যাট ইজ দা চার্জ অফ স্পেয়ার অফ থিকনেস dr। তাহলে এখানকার পটেনশিয়াল কত, এখানকার পটেনশিয়াল যেটা v, ঠিক আছে। তাহলে এখানে পটেনশিয়াল কত হবে, চার্জ হচ্ছে 4π/3 r³ রো ভি, এটা হচ্ছে চার্জ ডিভাইডেড বাই হচ্ছে তোমার 4πε0 1/r², ঠিক আছে। তাহলে এখানকার পটেনশিয়াল হচ্ছে এটা। এই পটেনশিয়ালকে যদি আমরা এই চার্জ দ্বারা মাল্টিপ্লাই করি তাহলে এই ডিফারেন্সিয়াল সেল অফ থিকনেস dr এর এনার্জি পাবো। তাহলে dw হচ্ছে আমাদের v dq, তাহলে v হচ্ছে তোমার এখানে 4π/3, এখানে 4π কেটে যাচ্ছে, এখানে আর থাকতেছে, তার মানে এখানে হচ্ছে 4πs, 4π তো থাকবে না, তাহলে এখানে থাকতেছে তোমার আর রো ভি বাই 3ε0, ঠিক আছে। ভিটা হচ্ছে এটা, ডিকিউটা হচ্ছে এটা, রো ভি এখানে 4πr² dr, তাহলে এখানে আসতেছে রো ভি স্কয়ার 4π নিচে 3ε0, এখানে আসতেছে আর, আর এটা হচ্ছে r², তাহলে আসতেছে তোমার r³ dr, ঠিক আছে। r² না তো r শ্রেণীতে, এটা ভুল করছে, এটা দিস উইল বি r, তাহলে r হলে এখানে হচ্ছে r², তাহলে এটা r⁵, ঠিক আছে। তাহলে টোটাল এনার্জি which is required to assemble this, এটাকে ইন্টিগ্রেশন করতে হবে, তার মানে এখানে 4π রো ভি স্কয়ার বাই 3ε0, এখানে আসতেছে r⁴ দিয়া, আর r এর লিমিট হবে 0 to b, তাহলে এখানে আসতেছে 4π রো ভি স্কয়ার বাই 3ε0, এখানে r⁵/5 লিমিট বসাইলে b⁵/5, এটা, ঠিক আছে। হ্যালো, বুঝতে পারছো? এখন এটাকে একটু রিঅ্যারেঞ্জিং করে যদি করো, আমরা 4 টোটাল স্পেয়ারের চার্জ কত, 4π/3 b³ রো ভি, এখানে b⁵ আছে, ঠিক আছে। আমরা যদি এভাবে লিখি 4π/3 b³ রো ভি হোল স্কয়ার, তাহলে রো ভি স্কয়ার আছে, ঠিকই আছে, এখানে b⁵ আছে, তার মানে একটা b নিচে আনতে হবে, আর এখানে 4π/3 আছে,
এখানে স্কোয়ার, তার মানে এখানে একটা 1/4π/3 একটা নিয়ে আসতে হবে, ঠিক আছে? তাহলে এটা হয়ে গেল। আর আসতেছে তোমার এখানে 1/ε0 আর 1/5। তাহলে এখানে দেখো এই 3টা উপরে চলে যাবে, 3টা উপরে চলে গেল, উপরে 3 আর নিচে থাকতেছে তোমার 4 আর 5 হচ্ছে 20 পাই, ঠিক আছে? আর হচ্ছে এপসাইলন নট। আর এটাকে কি লেখা যায়? 4π/3 b কিউব রো বি। এটা হলো টোটাল চার্জ কন্টেন্ট ইন দ্য স্পেয়ার কিউ, টোটাল কিউ। কিউ হচ্ছে 4π/3 b কিউব রো বি। তাহলে এটা স্কয়ার আছে, সো 3 কিউ স্কয়ার। So 3 q square by 20 pi epsilon. That is the energy required to assemble this charge. Hello, বুঝতে পারছো? Hello? যে তুমি এখানে যেমন 3টা চার্জ ছিল, এটা তো ডিসক্রিট ছিল, তাই না? হ্যাঁ, একটা স্পেরিক্যাল স্টোর এনার্জি অ্যাসেম্বল এর বাংলা কি? গঠন করা, ঠিক আছে? তো এইটা আর কি, এই 3টা চার্জকে একত্র যদি করতে চাও, অ্যাসেম্বল করতে চাও, হোয়াট উইল বি দ্য ওয়ার্ক ডান রিকোয়ার্ড? কারণ একটা চার্জের জন্য দেয়ার উইল বি ইলেকট্রিক ফিল্ড, তোমাকে এই ইলেকট্রিক ফিল্ডের এগেইনস্টে ওয়ার্ক ডান করতে হবে টু অ্যাসেম্বল দিস চার্জ। তাহলে তোমাকে এই এনার্জিটা আসবে কোত্থেকে? এই এনার্জিটা আসবে এদের যে স্টোর এনার্জি, পটেনশিয়াল এনার্জি যেটা, সেই এনার্জির থেকে, পটেনশিয়াল ইলেকট্রিক স্টোর এনার্জি। বুঝতে পারছো? হ্যালো, এরকম দুইটা চার্জ যদি থাকে, এখানে স্টোর এনার্জি কত? এটা ক্যাপাসিটরের মধ্যে যদি ক্যাপাসিটরের এনার্জিটা কি? এখানে তো এনার্জি স্টোর থাকে, তার মানে এটা পজিটিভ চার্জ, এটা নেগেটিভ চার্জ, তাই না? হ্যাঁ, আমার যদি ক্যাপাসিটরের প্লেট যদি এখানে দেই, যে পটেনশিয়াল যদি থাকে, তাহলে এখানে তো কি এনার্জি স্টোর করে রাখছে, তাই না? ক্যাপাসিটর এই এনার্জিটা কি? এর পটেনশিয়াল ইলেকট্রিক স্টোর এনার্জি হচ্ছে এটা, যেটা আমরা দেখে আসছি হাফ CV স্কয়ার। তোমাদের এরকম একটা প্রবলেম ইয়েতে আছে, বইতেই আছে, ঠিক আছে, ক্যাপাসিটরের জন্য। আর কারো কোনো কোশ্চেন আছে? হ্যালো, এটা এখানে করে দিয়েছে, ঠিক আছে? আমি যেটা এখানে বললাম, আমরা এখানে ডিসক্রিট চার্জের জন্য দেখলাম, ঠিক আছে? তা আমাদের চার্জ তো কন্টিনিউয়াস চার্জ হতে পারে। ফর কন্টিনিউয়াস চার্জ কনফিগারেশনের জন্য কি হবে? কন্টিনিউয়াস চার্জ ছিল তোমার ভলিউম চার্জ, সারফেস চার্জ, ঠিক আছে? সেগুলির জন্য ইলেকট্রিক স্টোর এনার্জি কি হবে? আমাদের ইলেকট্রিক স্টোর এনার্জি যেটা আমরা বললাম, W হচ্ছে হাফ QV, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের তোমার ইলেকট্রিক স্টোর এনার্জি। এটাকে আমরা যদি ইয়ে করি, ফর কন্টিনিউয়াস চার্জ ডিস্ট্রিবিউশনের জন্য যদি দেখি, ফর ভলিউম চার্জের জন্য যদি বলি, হ্যাভিং এ ভলিউম চার্জ ডেনসিটি অফ রো ভি, তাহলে টোটাল চার্জ বের করতে কি করতে হবে? ওভার দ্য ভলিউম ইন্টিগ্রেশন করতে হবে। তার মানে এটা হাফ রো ভি ভি ডিভি ওভার দ্য ভলিউম ইন্টিগ্রেশন, ঠিক আছে?
আর ভলিউম চার্জের জন্য। ফর সারফেস চার্জের জন্য আমরা একইভাবে লিখতে পারি হাফ rho s v ds over the surface integration. For লাইন চার্জের জন্য আমরা একইভাবে লিখতে পারি w হচ্ছে হাফ rho l v ds লাইন ইন্টিগ্রেশন। ঠিক আছে, বুঝতে পারছো? হ্যালো, electric store energy in terms of field quantity. Electric store energy in terms of field quantity. Field quantity কি? Hello? Field quantity কি? ইলেকট্রোস্ট্যাটিক্স এর জন্য হ্যাঁ কি বোঝা যাচ্ছে না? হ্যালো, কি বললা? জানো না? কেউই জানো না? তুমি কি একাই ক্লাসে আসছো নাকি আর কেউ আছে নাকি? Yes, sir. কেউ জানো নাকি? What are the field quantities? Field quantities হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি আর ইলেকট্রিক ফ্লাক্স ডেনসিটি, এই দুইটা হচ্ছে তোমার ফিল্ড কোয়ান্টিটি। ঠিক আছে, so we want to express our electric store energy in terms of E or D. এটা বের করার জন্য আমাদের যে ইলেকট্রিক স্টোর এনার্জির যে এক্সপ্রেশন ছিল হাফ অফ রো ভি ভি ডিভি, আমরা কি জানি? ডাইভারজেন্স অফ ডি ইজ ইকুয়াল টু রো ভি। ঠিক আছে, তাহলে আমরা যদি এখানে এটা বসায় দেই রো ভির পরিবর্তে ডাইভারজেন্স অফ ডি ভি ডিভি, and divergence of D V, বিটা হচ্ছে স্কেলার কোয়ান্টিটি, ঠিক আছে, আর ডিটা হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি। এটাকে আমরা লিখতে পারি ডাইভারজেন্স অফ ভিডি, ঠিক আছে, মাইনাস ডি গ্রেডিয়েন্ট অফ ভি মাইনাস ডি গ্রেডিয়েন্ট অফ ভি, এটা লেখা যায়। ঠিক আছে, ফ্রম ভেক্টর আইডেন্টিটি থেকে উই ক্যান রাইট দিস। তাহলে তাই যদি লেখা যায় তাহলে আমরা এটাকে লিখতে পারি হাফ অফ ডিভি মাইনাস হচ্ছে
d gradient of v dv। ঠিক আছে, এইখানে দেখো ভিটা একটা স্কেলার কোয়ান্টিটি, একটা স্কেলার কোয়ান্টিটিকে একটা ভেক্টর কোয়ান্টিটি দিয়ে যদি মাল্টিপ্লাই করা হয় তাহলে এটা একটা হয়ে যাবে ভেক্টর কোয়ান্টিটি। তাহলে ভলিউম ইন্টিগ্রাল অফ ডাইভারজেন্স অফ এনি ভেক্টর ক্যান বি রিপ্লেসড বাই দ্য ক্লোজ সারফেস ইন্টিগ্রাল অফ দ্যাট ভেক্টর। আমরা তো এটা পড়ে আসছি, তাই না? তাহলে এখানে এটা হচ্ছে এই ভিডি, তাহলে এটার পরিবর্তে আমরা লিখতে পারি আর আমাদের এই যে গ্রেডিয়েন্ট অফ ভি ই ইজ ইকুয়াল টু মাইনাস গ্রেডিয়েন্ট অফ ভি। তাহলে এখানে গ্রেডিয়েন্ট অফ ভি এটা স্কেলার প্রোডাক্ট, ঠিক আছে, ডট না। তাহলে এখানে আসতেছে তোমার মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, একটু বুঝতে পারছো? আমরা কি জানি ভিটা হল অফ হয় 1/r এ। আমরা পড়ে আসছি যে একটা চার্জ যদি থাকে এট এ ডিস্টেন্স পয়েন্ট আর, ইলেকট্রিক potential হচ্ছে Q/4πε1/r। আর E or electric flux density this fall off হয় r²। তাহলে আমরা এখানে we are integrating over the surface, the surface এ যদি ইন্টিগ্রেশন করি তাহলে কি হবে, আমাদের এখানে একটা r থেকে যাবে নিচে, ঠিক আছে, একটা স্পেয়ারে এটা কত 4πr², আর এখানে আসতেছে r3, তাহলে একটা নিচে 1/r একটা টার্ম থেকে যাচ্ছে। সো ইফ r টেন্ডস টু যদি ইনফিনিটি হয়, ঠিক আছে, r টেন্ডস টু যদি ইনফিনিটি হয় তাহলে কি হবে, দিস টার্ম উইল বি 0। সো r টেন্ডস টু ইনফিনিটি তে দিস টার্ম উইল বি 0, তাহলে থাকতেছে এখানে হাফ অফ d dv। ঠিক আছে, এখানে ভলিউম ইন্টিগ্রেশন করতেছি। তাহলে d ইজ ইকুয়াল টু আবার আমরা লিখতে পারি এপসাইলন ই। তাই যদি লিখি এখানে হাফ অফ এপসাইলন ই স্কয়ার ডি, অথবা ই ইজ ইকুয়াল টু লিখতে পারি ডি বাই এপসাইলন, হাফ অফ ডি স্কয়ার বাই এপসাইলন ডি। সো ইলেকট্রিক স্টোর এনার্জি ইন টার্মস অফ ফিল্ড কোয়ান্টিটি হচ্ছে হাফ এপসাইলন স্কয়ার ডিভি or হাফ ডি স্কয়ার বাই এপসাইলন ডিভি। বুঝতে পারছো? হ্যালো, তাহলে এই যে হাফ এপসাইলন স্কয়ার, এটাকে আমরা ভলিউম ইন্টিগ্রেশন করতেছি, তাই যদি হয় তাহলে হাফ এপসাইলন স্কয়ার কে আমরা কি লিখতে পারি, এটাকে টোটাল ইলেকট্রিক স্টোর এনার্জি, এটার ইউনিট হচ্ছে জুলস, তাই না? তাহলে হাফ এপসাইলন স্কয়ার এটাকে আমরা কি বলতে পারি, ইলেকট্রিক স্টোর এনার্জি ডেনসিটি, ইলেকট্রিক স্টোর এনার্জি ডেনসিটি। যদি বলো হাফ এপসাইলন স্কয়ার, এটার ইউনিট হচ্ছে জুলস পার মিটার কিউব। তার মানে কোন সোর্স যদি হয় এর ডিসটেন্স পয়েন্ট আর, এর ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি যদি ই হয়, তাহলে সেখানকার স্টোর এনার্জি ডেনসিটি কত তা আমরা এটা দিয়ে বের করতে পারবো। এবং টোটাল স্টোর এনার্জি যদি আমরা পেতে চাই এটাকে ওভার দ্য ভলিউম ইন্টিগ্রেশন করতে হবে। ঠিক আছে? হ্যালো, Yes, sir.
আরেকটা জিনিস হচ্ছে যে আমরা ইলেকট্রিক স্টোর এনার্জি আমাদের হাফ অফ কিউ ভি। ঠিক আছে, দেখো কিউ ইজ ইকুয়াল টু কি, সিভি না, সিভিটা হচ্ছে ক্যাপাসিটেন্স, ভিটা হচ্ছে তোমার ভোল্টেজ, ঠিক আছে, পটেনশিয়াল। তাহলে আমাদের ভি হচ্ছে কিউ বাই সি। তাহলে আমরা এখানে ইলেকট্রিক স্টোর এনার্জি লিখতে পারি কিন্তু হাফ অফ কিউ স্কোয়ার বাই সি। তাহলে এখানে এটাকে বলা হয় এনার্জি ফর্মুলা। টোটাল চার্জ যদি জানা থাকে এবং টোটাল স্টোর এনার্জি, ইলেকট্রিক স্টোর এনার্জি যদি জানা থাকে, ইউ ক্যান ফাইন্ড দ্য ক্যাপাসিটেন্স। যে ক্যাপাসিটেন্স হচ্ছে কিউ স্কোয়ার বাই রাইস ডাব্লিউ। এনার্জি ফর্মুলা ইউজ করে আমরা ক্যাপাসিটেন্স বের করতে পারি। ক্লিয়ার? জি হ্যালো, স্যার। নেক্সট হচ্ছে ক্যাপাসিটেন্স বের করব আমরা, তারপরে আমরা স্টোর এনার্জির থেকে কিভাবে ক্যাপাসিটেন্স বের করে সেটা বের করবো। প্রথমে আমরা একটা প্ল্যানার স্ট্রাকচারের ক্যাপাসিটেন্স দেখবো, তারপরে সিলিন্ড্রিক্যাল ক্যাপাসিটরের ক্যাপাসিটেন্স কিভাবে বের করে, স্পেরিক্যাল ক্যাপাসিটরের ক্যাপাসিটেন্স কিভাবে বের করে সেটা দেখবো। ঠিক আছে, আমাদের ক্যাপাসিটেন্স অফ এ ক্যাপাসিটর। ধরো এখানে একটা প্লেট আছে, এখানে আর একটা প্লেট। This plate is connected to a positive terminal battery, this connected to negative terminal battery. তাহলে এখানকার চার্জটা হচ্ছে পজিটিভ চার্জ, এখানে চার্জটা হচ্ছে নেগেটিভ চার্জ। দিস দ্য পটেনশিয়াল ভি, এ সেপারেশন হচ্ছে তোমার ডি। ঠিক আছে, এখানে যে ইলেকট্রিক ফিল্ড লাইন গুলি আছে, দিস ইলেকট্রিক ফিল্ড হচ্ছে লাইন হচ্ছে ই, এবং এটার এরিয়া হচ্ছে এ। এখানে চার্জ হচ্ছে প্লাস কিউ, এখানে চার্জ হচ্ছে মাইনাস কিউ। আমরা ক্যাপাসিটেন্স জানি কিউ বাই ভি। ঠিক আছে, তাহলে এই যে এখানকার পটেনশিয়াল
সরি, আমার এখানকার কারেন্ট চলে গেছিল। স্ক্রিন শেয়ার আবার করতেছি। হ্যালো, আমার কথা শুনতে পাচ্ছ? আমরা ক্যাপাসিটর এর ক্যাপাসিটেন্স পড়াইতেছিলাম। The charge with a plate. The plate is connected to positive terminal of the battery. The negative terminal, এখানে চার্জ হচ্ছে প্লাস কিউ, এখানে মাইনাস কিউ। এখানকার ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি হচ্ছে ই, সেপারেশন ডিসটেন্স হচ্ছে ডি, এরিয়া হচ্ছে এ। ঠিক আছে, আমরা বলছিলাম যে ক্যাপাসিটেন্স হচ্ছে কিউ বাই ভি। তাহলে এখানকার পটেনশিয়াল ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি যেহেতু ই, তাহলে এখানকার পটেনশিয়াল ভি হচ্ছে মাইনাস লাইন ইন্টিগ্রাল অফ এট। তার মানে এখানে তোমার প্লেট 1 প্লেট 2, সো 2 to 1। ঠিক আছে, ইন্টিগ্রেশন যদি করো এটা। আর কিউ, এটা হচ্ছে কন্ডাক্টর আর এটা হচ্ছে ডাইইলেকট্রিক। আমরা কি জানি, কন্ডাক্টর ডাইইলেকট্রিক ইন্টারফেজে নর্মাল কম্পোনেন্ট অফ দ্য ইলেকট্রিক ফ্লাক্স ডেনসিটি হচ্ছে সারফেস চার্জ ডেনসিটি। তাহলে এটা হচ্ছে নর্মাল কম্পোনেন্ট, এটা আমরা লিখতে পারি এপসাইলন ই এ, নর্মাল কম্পোনেন্ট রয়েছে। এখন যদি আমি টোটাল ইলেকট্রিক চার্জ সারফেসে বের করতে চাই, এটাকে ওভার দ্য সারফেস ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে এখানে আমরা লিখতে পারি এপসাইলন ই এন ডট এন ডিএস, so the surface integration, এখানেও রো এস ডিএস। তাহলে রো এস ডিএস ইন্টিগ্রেশন করে এটা টোটাল চার্জটা হচ্ছে, তাহলে এন ডট এন হচ্ছে 1, তাহলে আমরা লিখতে পারি এপসাইলন ই ডিএস। তাহলে কিউর পরিবর্তে হচ্ছে এপসাইলন ই ডিএস, আর এখানে ভির পরিবর্তে মাইনাস ই ডিএস। দেখো both side we numerator and denominator we have an electric field intensity, so you can omit the electric field intensity. এখানে যদি তুমি ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি তে অমিট করো, তাহলে এখানে সারফেস, এই সারফেসের ইন্টিগ্রেশন করলে কি পাওয়া যাবে, এরিয়া পাওয়া যাবে। সো এপসাইলন এ, এরিয়াটা হচ্ছে এ, আর এটা চলে এটা লাইন ইন্টিগ্রেশন করলে এটা কি পাওয়া যাবে, এই ডিসটেন্স, সেপারেশন ডিসটেন্স হচ্ছে ডি। তো একটা প্যারালাল প্লেট ক্যাপাসিটরের ক্যাপাসিটেন্স তো এইটাই, এপসাইলন এ বাই ডি। ঠিক আছে, তার মানে আমরা ক্যাপাসিটেন্স এই ফর্মুলা দিয়ে বের করতে পারি, ভি এপসাইলন ই ডিএস বাই মাইনাস ই ডিএস। ক্লিয়ার? আচ্ছা, আজকে তোমাদের এই পর্যন্তই। ঠিক আছে, তো তোমাদের ক্লাস টেস্ট কবে, সিটি কবে? আগামী মঙ্গলবার হচ্ছে তোমাদেরকে সিটি কোথায় আলাদা, সিটির ডেট আলাদা ডেট না, প্রতি মঙ্গলবার এক সিটি হবে নাকি? আচ্ছা, তোমাদের এই কোর্সের সিটি মঙ্গলবারে, তোমাদের তো ইন পার্সন সিটি হবে তাই না? কটার সময় সিটি? 8টার থেকে না? আচ্ছা, ঠিক আছে, আমি তোমাদের ডিপার্টমেন্টে যোগাযোগ করে তোমাদের সিটির ব্যবস্থা করবো। তোমাদের সিটির সিলেবাসটা আমি দিয়ে দিচ্ছি তাই না, গত ক্লাসে বলে দিচ্ছি। এটা ঠিক আছে, তোমরা আজকে তাহলে তোমাদের এই পর্যন্তই। কোন কোশ্চেন আছে কারোর? না স্যার। ওকে, তাহলে ঠিক আছে, ভালো থেকো। আসসালামু আলাইকুম স্যার।